সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন ঘুমিয়ে পড়ো। আর এই ভাই, শাড়ি খুলে পাতলা কাপড় পরে নাও, টেবিলে তোমার লাগেজ রাখা আছে। রুমে ঢুকেই সোজা অপরিচিতার সামনে গিয়ে কথাটা বলল রুকি। স্বামীর আচরণে অবাক হয়ে গেল নববিবাহিতা অপরিচিতা। সারাদিন কত টেনশনে ছিল সে, স্বামী নামক পুরুষরা কেমন হবে সে কি তাকে বুঝতে পারবে? ছোট মেয়ে হিসাবে ছাড় দিয়ে চলবে, নাকি সর্বদা পুরুষত্ব দেখাতে গিয়ে গম্ভীর হয়ে থাকবে? অপরিচিতা সবে মাত্র নবম শ্রেণীর ছাত্রী। বাবা মা আর একটা বড় ভাই নিয়ে মধ্যবিত্ত একটা পরিবারে বসবাস করত অপরিচিতা। আর রকিব এখনো অনার্স শেষ করেনি, কিন্তু কম্পিউটারে ভালো দক্ষতা থাকাতে একটা ছোট চাকরি করে। এবছরে একটা কোম্পানিতে চাকরিটা পেয়েছে। পরিবার মধ্যবিত্ত, বাবা মা আর একটা ছোট বোন আছে কেবল। মা বাবার বয়স তেমন হয়নি, তবে এখন আর মানুষ কয়েক বছর বাঁচে। আর রকিবের বাবা এলাকায় বেশ পরিচিত মুখ। তিনিও কিনা শেষ পর্যন্ত একটা বাল্যবিবাহ দিল। তা দেখে সমাজে লোকের মাথায় হাত। এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে কিনা শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়েকে ছেলের বউ করে আনলো। মানলাম ছেলের বয়স 21 ছুঁই ছুঁই। আর কদিন পরেই বয়স ঠিক মতো হয়ে যাবে। কিন্তু মেয়েটার বয়স তো মাত্র 15 বছর, তার কি হবে? সমাজের চাষল বিসিএস ক্যাডারদের সবার একই চিন্তা। রকিব নিজেই টেবিল থেকে অপরিচিতার বড় লাগেজটা খাটের উপরে রেখে বলল, শাড়ি খুলে পাতলা কাপড় পরে নাও। কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল সে। নিজেই দরজাটা চাপিয়ে দিল বাইরে থেকে। অপরিচিতা শাড়ি চেঞ্জ করে মিষ্টি রঙের একটা থ্রি পিস পরে নিল, তারপর লাগেজটা আগের জায়গায় রেখে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কতক্ষণ হয়ে গেল তবুও রকিব ঘরে আসছে না দেখে বুঝতে পারল হয়তো তার এখনো কাপড় চেঞ্জ করা হয়নি ভেবে সে ঘরে ঢুকছেন না। তাই সে বিছানা ছেড়ে উঠে বারান্দায় গেল। বারান্দার এক পাশে দাঁড়িয়ে আছে রকিব। অপরিচিতা বুঝতে পারে না কিভাবে ডাক দিবে, তাই একটু শব্দ করে হাঁটল। এতেই রকিব পিছনে তাকায় অপরিচিতাকে দেখতে পেল। অপরিচিতা আবার ঘরে চলে এলো। রকিবও অপরিচিতার পিছু পিছু ঘরে চলে এলো। পরদিন সকালবেলা অপরিচিতা সাজগোজ করার ব্যস্ত, তখনই ঘরে ঢুকে রকিব। অপরিচিতা মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। রকিব অপরিচিতার কাছে এগিয়ে আসতেই সে পিছিয়ে যায়। রকিব আর সামনে না গিয়ে বলে, তুমি কি আগের স্কুলেই পড়বে, নাকি আমাদের এখানে স্কুলে ভর্তি হবে? এখানের স্কুলেই ভর্তি হব। আচ্ছা ঠিক আছে। আর শোন, একটু পরেই মেহমান সবাই আসতে শুরু করবে। রেডি যা হবার তাড়াতাড়ি হয়ে যাও। আর কেউ কোন আত্মীয় যদি অতিরিক্ত কিছু জিজ্ঞেস করে তবে কিছু বলবে না, চুপ থাকবে। আর যদি বলে যে চুপ করে আছো কেন, উত্তর দেন না কোন, তবে বলে দিবে আমি না করেছি। প্রয়োজন পড়লে আমাকে জিজ্ঞেস করে নিতে। অপরিচিতা শান্ত মেয়ের মতো মাথা নাড়ল। বাঁকা হাসি দিয়ে বিদায় নেয় রকিব। বৌভাতের অনুষ্ঠান রকিবদের বাড়িতেই হয়েছে। অনুষ্ঠান শেষ হতে হতে বিকাল। আসরের নামাজের পরেই রকিব তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে রীতিমতো শ্বশুরবাড়ি চলে যায়। সন্ধ্যার আগেই সকল মেহমান বিদায় নিল। সবাইকে বিদায় দেয়া শেষ করতে করতেই মাগরিবের নামাজের সময় হয়ে গেল। রকিবের বাবা এলাকার মসজিদে নামাজ পড়তে গেল। নামাজ পড়া শেষ করে বের হতেই এলাকার লোকদের দৃষ্টিকেন্দ্রে পরিণত হলেন তিনি। কেউ বা তাকেই চোখ সরিয়ে নিচ্ছেন, কেউ বা মুখ ঘুরিয়ে একটা বিতৃষার নিঃশ্বাস ফেলছেন, কেউ বা মুখটা মোচড় দিয়ে ব্যঙ্গ করছেন। প্রতিদিনের রুটিন মতো সন্ধ্যায় চা খেতে বাজারে গেলেন। চা স্টলে সবাই ওনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বাল্যবন্ধু রফিক সাহেবের হাসিটা তিনার নজরে পড়ল। চা খেয়ে বের হলেন দুজন একই সাথে। কি ব্যাপার রফিক মিয়া, মুচকি মুচকি হাসলে কেন? রান্না কি বেশি ভালো হয় নাই নাকি? বললেন রকিবের বাবা। না ভাই, রান্না খারাপ হয়নি, রান্না ভালোই হয়েছে, উত্তর দেন রফিক মিয়া। তাহলে মুচকি মুচকি হাসলে যে? না তেমন কিছু না। আরে মিয়া শর্মাও, লজ্জা পাও কেন, বলে ফেলো। কে আর বল তুমি এলাকার মাতব্বর মানুষ, তুমি কিনা শেষ পর্যন্ত পোলাটারে বাল্যবিবাহ দিলা, কামটা কি ঠিক হইল? শোনো রফিক মিয়া, শুনলাম তোমার পোলা উত্তর পাড়ার শামসুর মায়ের লগে কি ইটিস পিটিস করে, সেটার উত্তর দাও তো আগে। আরে কি কও এইসব? এই বয়সে পোলাপানেই সব একটু আকটু করে। এখন পোলা মানুষ কি আর ঘরে বাইন্ধা রাখতে পারুম?
তা তোমার পোলা বাইন্ধা বেঁধে রাখতে পারো না তো আমার পোলারে বাইন্ধা রাহাতে বেঁধে রাখার কারণে এমন করলা কেন? পাল্টা প্রশ্ন করে রকিবের বাবা। বুঝলাম না তোমার পোলা বাইন্ধা রাখলা মানে? বুঝলাম না বিষয়টা। বুঝবা কেমনে? চায়ের দোকানের বুদ্ধিজীবী হলে তো এমনই হওয়ার কথা। শোনো, আমার পোলাডারে যে এখন বিয়ে করাইলাম, এখন কি ওরে কোনোদিন উত্তর পাড়া আর দক্ষিণ পাড়াতে দেখার সুযোগ আছে কারো? আরে এত পেঁচাইয়া কথা কও কেন? সিধা সোজা ভাবে কও। শোনো তাইলে, এই বয়সে পোলাপান এমন করে কথাটা তো ঠিকই কইছো, কিন্তু সেইটা থেকে বাঁচতে হইলে কি করতে হইব তা তো বুঝলা না। এই বয়সে ছেলে পেলে উল্টো পাল্টা কাজ করে বাবা মার মান সম্মান ডুবায়। কিন্তু এখন যে আমার রকিবরে বিয়ে করাইলাম, এখন কি ওই আমার মান সম্মান ডুবানোর কোন সুযোগ আছে? নাকি নিজের সংসার চালানোর চিন্তা করব সব সময়? তা ঠিক কইছো, কিন্তু এই বয়সের ছেলে মেয়ে সংসারের কি বুঝবো? বছর খানেক আগে যে সজীবের বড় মায়েরা দক্ষিণ পাড়ার জুয়েলের ক্লাস 12 এর পোলার লগে পলাইয়া গেল বাপের মুখে চুন কালি দিয়া, ওই মায়া যে কয়দিন আগে পোলাপান লইয়া বাড়িতে আইছে তা কি দেখছো না? ক্লাস 8 এর মায়া 1 বছর পরে পোলাপান নিয়া বাড়িতে আসছে, আর তুমি কও মিয়া ওরা সংসারের কি বুঝবো? কিন্তু ভাই তা হয় বুঝলাম, কিন্তু এই বয়সে পোলাপান হইলে তোমার পোলার বউটাই কেমনে কি করবো কও? আর যদি অল্প বয়সে পোলাপান হইতে গিয়ে মইরা যায়? শোনো রফিক মিয়া, এখনকার বই খাতা কি কিছু ঘাটো পড়ো? এখনকার ক্লাস 8-9 এর বইয়ে জন্ম নিয়ন্ত্রণের আর 10টা নিয়ম শিখাইয়া দেয়, তা তো মনে হয় দেখো নাই। আর এখনকার পোলাপান এই সব আম্ব থেইকা ভালোই বুঝো। আর হনো শোনো, জীবন মৃত্যু আল্লাহর হাতে। 12-13 বছরের একটা মেয়েকে আল্লাহ গর্ভধারণ করার ক্ষমতা যেহেতু দিছে, সেহেতু 15-16 বছরের একটা মেয়েকে বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতাও দিছে। বাচ্চা হওয়ার সময় মরে না, মরে হায়াত শেষ হইলে আর অসুস্থ হয় আমাদের মানুষেরই অবহেলার কারণে। প্রয়োজন মতো সবকিছু একটা মাকে দিলে তার ক্ষতি হয় বলে আমার মনে হয় না, বলেন রকিবের বাবা। তা না হয় মানলাম, কিন্তু দেশের একটা আইন তো আছে। তুমি একটা মাতবর মানুষ, দেশের আইন ভঙ্গ করলে কেমন দেখা যায়? আচ্ছা, সেই উত্তর দিব, তার আগে তুমি বলো, আল্লাহ আগে না দেশ আগে? অবশ্যই আল্লাহ আগে, আল্লাহর উপরে আর কে? সবার উপরে স্রষ্টা, তারপর অন্য। হ্যাঁ ঠিক কইছো, এখন তোমারে উত্তর দেই। আল্লাহ তাআলা বলতেছেন, ইসলামের সকল নীতিমালা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহর কথা। তোমার সন্তানকে বিয়ের বয়স হলেই বিয়ে দেও, নয়তো তার দ্বারা যদি কোন গুনাহ হয় তবে সেই গুনাহের জন্য তুমি দায়ী। কথাটা সরাসরি এমন নয়, কিন্তু মূলত এমনই। আর একটা পোলাপান পরিপূর্ণ হয়ে যায় 12 বছরেই। এখনকার পোলাপান তো আরো পাকনা। সেই জায়গায় দেশের আইন বলে ছেলেরা 21 বছরের আগে বিয়ে করতে পারবে না। আর আমরা বাবা মাও সেইটা মেনে বিয়ে করাই না। তারপর ছেলে বিয়ে করে গিয়ে সেই 27-28 বছর বয়সে। তাই যে মাঝখানে 15-16 বছরের বিশাল ব্যবধানের মাঝে যদি তার দ্বারা কোন গুনাহ হয়, তবে তার জন্য তো আমরাই দায়ী হব নাকি কও? কেউ যদি বলে তার ছেলে কোন গুনাহ করে না, তবে তার সন্তান ছেলেই না। অবশ্যই গুনাহ করে। কেউ ছোট কেউ বড়, তা আমি যে আমার ছেলেরে 20 বছরের মাথায় বিয়ে করাইলাম, এর মানে কি আমি আমার উপর থেকে গুনাহের বোঝা কমায়া নিলাম, পোলাডারেও আগে আগে সংসারী কইরা দিলাম? বলে রকিবের বাবা। বুঝলাম, কিন্তু তারপরেও তো দেশের আইন বলে একটা কথা আছে। আরে মিয়া, কিসের আবার সেই এক কথা? দেশের আইন কি? কিসের আইন? দেশের আইনের দোহাই দিয়ে ইসলামে চলা যায় না, বরং ইসলামের আইনের দোহাই দিয়ে দেশ চালাতে হয়। আজকে আমরা দেশের আইন দিয়ে ইসলাম চালাতে যাই, তাই আমাগো এই দুরবস্থা। আজকে দেশের হাজার হাজার হাসপাতালে দৈনিক একটা না একটা মেয়ে যাচ্ছে অপারেশন করার জন্য। কেন? কারণ একটাই, বাবা মা ঠিক বয়সে বিয়ে দেয় নাই, এখন অবাধে চলাফেরা কইরা পোলাপান জন্ম দিতেছে, আর লোক চক্ষুর আড়াল হওয়ার জন্য সেই বাচ্চা নষ্ট করতেছে। 14 বছরের মেয়ে হোস্টেলের রুমে বাচ্চা জন্ম দিয়ে আবার সেটা ফেলে দিয়ে চলে আসতেছে, কেউ বা সন্তান জন্ম দিয়ে বিল্ডিং থেকে রাস্তায় ফেলে দিচ্ছে, কেউ বা ডাস্টবিনে ফেলতেছে আর সেটা কুকুর মুখে নিয়ে দৌড়াচ্ছে, কেউ বা বাজারে ফেলে আসতেছে, বৃষ্টির মধ্যে কাকে সেটা খাওয়ার চেষ্টা করতেছে। এটা আমি আরো 9-10 বছর আগে নিজ চোখে দেখছি। প্রতিদিন পেপার হাতে নিতেই শুনি এখানে ধর্ষণ, সেখানে ধর্ষণ।
পুলিশে ধর্ষণকারী, শিক্ষক ধর্ষণকারী, এখন বলবে আবার ওরা তো বিবাহিতই। বিবাহিত তো কি হইছে, বলা হয়েছে হজ্জে যাওয়ার সময় মুহরিম পুরুষ না থাকলে দরকার নেই হজ্জের, আর সেখানে তোমার আমার মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাতের বেলা একা একা ঘুরে বেড়াচ্ছে। এখন আবার হয়তো বলবে তাই বলে কি ধর্ষণ করতে হবে? আরে আমি সে কথা বলিনি। আমি বলেছি সবকিছুই ইসলামী আইনের অভাব। ইসলাম বলে মেয়ে তুমি ঢেকে রাখো, ছেলে তুমি নিচে তাকিয়ে থাক। আর এখন শয়তান বলে ওই দেখ সে খুলে রেখেছে, তো তুই কেন নিচে তাকিয়ে আছস, দেখ না কত সুন্দর। তাও এত রাতে একা একা, সবটাই তো ইসলামের বরখেলাপ। তো ধর্ষণ আর খুন তো হবেই। সব ইসলামের বরখেলাপ করে বিচার পরে ইসলামই চাইবে। কিন্তু তাকে এতই সস্তা চলেছে, যেমন বিচারও হয় তেমন। আর আমরা নীরব দর্শক। তাই বলি শোনো মিয়া, আমার পোলারে বিয়ে করায় ফেলছি, এখন তো অন্তত তোমার ছেলের মতো উত্তর পারা যাবে না, আর কেউ আঙ্গুল তুলে বলবে না তোমার ছেলে এই করে ওই করে। আমার ছেলের দ্বারা আর 2-4টা মেয়ের জীবনও নষ্ট হবে না, বরং একটা মেয়ের জীবন সুন্দর হবে। এক শ্বাসের আগে শহীদ কথাগুলো বলে রকিবের বাবা, ভাই তোমার কথায় যুক্তি আছে, আসলেই আমরা ইসলামী আইন না মেনেই এই অবস্থা। হই তো বুঝলাম। আর শোন, এই বয়সটা হলো ফুরফুরে বয়স, সুন্দর মতো হাসি ঠাট্টা দুষ্টামি করে চলার বয়স। এখন যদি সে সংসারী হয় তবে দুজন ছেলে মেয়ে উঠতি বয়সের একসাথে দুষ্টামি খেলাধুলা চলাফেরা সব ম্যাচিং করে চলতে পারবে সুন্দরভাবে। আর যদি সেই 28-30 বছর বয়সে একটা 17-18 বছরের মেয়ে বিয়ে করে তবে কি হবে? সেই বয়স হলো তার জীবনের অর্ধেক পার করে ফেলা বয়স, তখন আর কোন তার মাঝে খেলাধুলা হাসি ঠাট্টা দুষ্টামি ওই সবের কোন আমেজ নাই। কিন্তু ওই 17-18 বছর বয়সের মেয়েটা তো সদ্য যুবতী হলো। সে তো এখনো 3-4 জনকে একসাথে পেলেই লুডু খেলতে বসার মতো, বৃষ্টি আসলেই দৌড়ে ভিজতে যাওয়ার মতো, কিন্তু তার স্বামী তো এখন গুরুগম্ভীর। তো কি হবে শেষ পর্যন্ত? দেখা যাবে মেয়েটা সারাদিন বসে বসে শুধু চিন্তা করবে, মা বাবা আমাকে এটা কেমন জায়গায় বিয়ে দিল, আমার জীবনটা শেষ করে দিল, এই এক চিন্তা সব সময়। কিন্তু যখন তাদের মধ্যে বয়সের সময়টা মিল থাকবে তখনই তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে। এই জন্য তোমাকেও বলি রফিক মিয়া, মানুষ আঙুল তুলে কথা বলার আগেই ছেলেটাকে একটা বিয়ে করিয়ে দাও। তার যদি পছন্দ থাকে তো পরিবারের সাথে কথা বলে বিয়ে দিয়ে দাও, এতে আল্লাহর কাছে ও দায় মুক্ত হলে। আবার সমাজের মানুষের নজর থেকেও। বলেন রকিবের বাবা, ভাই বিয়ে যে করা মুখ পোলায় বউরে খাওয়াইব কি? কোনো চাকরিও তো করে না। আরে মিয়া চাকরি করে না তো কি হইছে? আর বউ কি হাতিনা রাক্ষস যে খালি খাওয়ানোই লাগবো তার? রিজিক কি তোমার চাকরি দেয় না আল্লাহ দেয়? আল্লাহ যেমন ভাবে এখন রিজিক দেয় তেমন ভাবেই দিব। চাকরিকে যেমন আল্লাহ উসিলা করে নিচ্ছে, তেমনি তোমার পোলারও দুদিন পরে একটা না একটা উসিলা ঠিকই হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে তার একটা হুকুম ভালো করে পালন করো তবে আল্লাহকে সেইটার উছিলায় একটা ব্যবস্থা করতে পারে না? তা তো পারে অবশ্যই, তারপরেও তো ভাই, কেউ কি একটা বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিব? শোনো, বেকার ছেলের কাছে যারা বিয়ে দিতে পারে না তারা কি চাকরি আর ব্যবসার কাছে মেয়ে বিয়ে দেয়? দেয় না, দেয় কোন না কোন ছেলের কাছেই। আর সে যে চাকরি আর ব্যবসা দেখে বিয়ে দিল, দুদিন পরে যদি চাকরি চলে যায়, ব্যবসায় লস খায়, ক্ষতি হয়, তখন কি মেয়ে ফিরিয়ে নেয় নাকি? তা তো নেয় না ভাই, কিন্তু আবার বেকার ছেলের কাছে বিয়েও দেয় না। আরে শোন মিয়া, তোমার এখন এক ছেলে এক মেয়ে। তোমার ভাইয়ের 2 ছেলে 2 মেয়ে, সে তো তোমার চেয়ে কম বেতনের চাকরি করে, সে কি চলতে সমস্যা হচ্ছে? তোমার আরেকটা মেয়ে থাকলে তুমি তার ভরণপোষণ করতে না তেমনই মনে করবা যে তোমার আরেকটা মেয়ে আছে আর তুমি তার খরচ চালাইতেছো, শেষ কথা। আগে থেকে না হয় এখন এক মুঠ চাউলের ভাত বেশি রান্না করবা, কিন্তু নিজের সম্মান তো বেঁচে গেল, নিজে তো জাহান্নাম থেকে বেঁচে গেলা, ছেলেটাও বেঁচে গেল। কিন্তু ভাই, কেউ কি আর আমার উপরে ভরসায় মেয়ে বিয়ে দিবে? সবাই তো এখন খালি টাকাওয়ালা খোঁজে। আরে তারা তো বেকুব, এই জন্যই করে কাজ। বিদেশি টাকাওয়ালা দেখে বিয়ে একটা দিয়ে দেয়, মনে করে ছেলের অনেক টাকা, আমার মেয়েটা অনেক সুখে থাকবে, কিন্তু দেখা যায় কি, বিয়ের 2 মাস পরে ছেলে চলে যায় বিদেশে। দিনে 2-1 বার খোঁজ নিলে নেয়। আর নিবেও বা কি করে, সারাদিন কাজ করতে হয়, আবার কোন সময় খোঁজ নেয় ছেড়ে দেয়, তখন মেয়ে এই দেশে বসে বসে কান্নাকাটি করে।
স্ত্রী চায় স্বামীর সাথে কথা বলতে, সময় কাটাতে, আর স্বামী থাকে আরেক দেশে। আবার কেউ কেউ কি করে, 10-12 বছর বিদেশ করে আসা এক ছেলের কাছে নিজের 16-17 বছরের মেয়েটা বিয়ে দিয়ে দেয়, ভাবে আমার মেয়েটা কত না সুখে থাকবো। কিন্তু সুখ কি টাকা থাকলেই হয়? তাদের মধ্যে বয়সের ব্যবধান 17-18 বছরের, 14-15 বছরের। তখন তাদের মধ্যে আর কোন মিল হয় না। মেয়ে মাত্র যখন 25-30 বছরের হয় তখন স্বামী হয়ে যায় 45-50 বছরের বুড়া। সবখানে যারা টাকা খোঁজে তারাই পড়ে শেষ পর্যন্ত পস্তায়। শোনে মেয়ে জামাই রেখে আরেকজনের সাথে চলে গেছে। তা ঠিক কইছো ভাই। কিন্তু এখন এই সব বললেই কি হবে? কেউ কি আর কথা শুনবে? উল্টো আরো রাজাকার উপাধি মেরে দিবে। সত্য বললে যদি রাজাকার উপাধি দিয়ে দেয় তবে দেখ, সমস্যা নাই, পরবারে তো দেখা হবে, ওই দিন না হয় মীমাংসা করে নিব। এখন ওই সব কথা বাদ দাও। এশার নামাজের সময় হইয়া যাইতাছে, আমারও বাড়িতে যাইতে হইব। তুমিও বাড়িতে যাও। আর ছেলেটাকে একটু দেখে রাখো, একটু বুঝাও। তুমি বন্ধু মানুষ তাই এমনে কইলাম। কষ্ট নিও না মনে। ভালোর জন্যই বলছি, আজ পর্যন্ত কেউ আমাগোর উপরে চোখ তুইলা কথা কইবার পারে নাই। আর যেন কইতেও না পারে সেই ব্যাপারে খেয়াল রেখো। কথাটা বলেই বিদায় নিলেন রকিবের বাবা। বাড়িতে আসতেই রকিবের মা এক বোঝা কথা বলতে লাগলো, সেই যে বের হলেন, আর কোন খোঁজ আছে আপনার? বাড়িতে এত কাজ আর আপনি চলে গেছেন কোথায়? খাবার যে এতগুলো বেশি হলো, এইগুলো কি করবেন কিছু ভাবছেন? সে নিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বেগম। আমি ইমাম সাহেবকে কল দিয়ে বলে দিতেছি যেন রাতের রান্না না করে। খাবার যা আছে সব মাদ্রাসায় পাঠিয়ে দিব। তা তুমি কি বলো? উত্তর দেয় রকিবের বাবা। আমি আর কি বলবো? এটাই ভালো হয়, এমনিতেই অনেক দিন হলো মাদ্রাসায় কিছু দেয়া হয় না, আজকে যখন সুযোগ হয়েছে তা তো ভালোই হয়, বলেন রকিবের মা। হ্যাঁ তা ঠিক। আর একটা কথা, ছেলেকে আর ফোন দিছিলা ঠিক মতো গেল নাকি? সে আমি কখন কল দিব, বাড়িতে এত লোক আসছে। আমি তো এই জিনিসপত্র গোছাতে গোছাতেই শেষ। আপনি যে এতক্ষণ ধরে বাইরে বাইরে ঘুরলেন, একবার কল দিতে পারলেন না? রাগ দেখিয়ে কথা বলে রকিবের মা। তার বিনিময়ে রকিবের বাবা মুচকি হাসে কেবল। রকিবের বাবার হাসি দেখে রকিবের মা এবার রাগে ফুলতে ফুলতে বলেন, এই হাসিতেছেন কেন? অপরাধ একটা করেছেন, এখন আবার দাঁত বের করে হাসতেছেন। লজ্জা করে না নাকি? রকিবের মায়ের কথা শুনে আবারও হাসতে থাকে রকিবের বাবা। পরক্ষণে হাসি থামিয়ে বলে, বেগম তুমি এখনো সেই আগের মতোই কথা বলো, মাঝে মাঝে এমন করে শাসন করবা তবেই তো ভালো লাগে। রকিবের মা একটা লজ্জা রাঙা হাসি দিয়ে বলে, ওলে বাবালে, বুড়ো বয়সে বিমূর্তি ধরেছে। কালকে যে ছেলে বিয়ে করিয়েছেন তা কি ভুলে গেছেন? এখানে আসছেন ফাজলামো করতে। কি যে বলো না তুমি বেগম, ছেলে বিয়ে করাইছি তো কি হইছে? আমি না হয় বুড়া হইছি তাতে কি? তুমি তো আর বুড়া হও নাই। এখনো আগের মতোই কথাগুলো যখন বলো, মনে হয় এই তো কয়দিন আগে মাত্র বিয়ে হলো আমাদের। রকিবের মা লজ্জা পায় কথা শুনে। লজ্জা কাটিয়ে কোন রকমে বলেন, হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। ঘরে আজ কেউ তাই তো তাই এমন টোপ দেয়া হচ্ছে, তা ভালোই বুঝি। যান যান, কাজে যান। আমারও কাজ আছে, আপনি থাকলে আমার কাজ করা হবে না আর। আর ছেলেকে ফোন দেন ঠিক মতো গেল নাকি? আর মেয়েটা হয়েছে আপনার মতো, খালি এক ভায়া ভায়া। ভাইয়ের সাথে তার শ্বশুরবাড়িও যেতে হবে ওনার। সেই যে গেল, এখন পর্যন্ত একটা কলও দিল না। আচ্ছা হয়েছে, এবার আমার মেয়ের দোষ দেখতে হবে না। যাও তোমার কাজ করো, আমি কল দিচ্ছি। বলেই ঘরের বাইরে চলে গেলেন রকিবের বাবা। রকিবের মা রান্না ঘরে যাওয়ার সময় সামনে আয়না পড়তেই আয়নার দিকে তাকিয়ে থাকলেন। আবার পরক্ষণেই নিজের মাথায় থাপ্পড় মরে মনে মনে বলতে লাগলেন, আমাকেও কি ভূতে ধরলো নাকি, এই বুড়া বয়সে কি চিন্তা করি। রকিবের বাবা রকিবের ফোনে 2বার কল দেওয়ার পরে ফোন রিসিভ করলো তার বোন। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তা আম্মু, তুমি যে ভাইয়ের সাথে গেলা, এখন পর্যন্ত একটা কলও দিলে না কেন?
আব্বু সরি, আসলে বাড়িতে আসার পরে দুষ্টামি করতে করতে আর খেয়াল ছিল না ভাইয়ার ফোন আমার সাথে ছিল, তাই ভাইয়াও তোমাকে ফোন দিতে পারেনি। আচ্ছা ঠিক আছে মা, মনি ভাইয়ার কাছে দেও ফোন। দিতেছি আব্বু। এই ভাইয়া এই যে আব্বু ফোন দিছে। হ্যাঁ আব্বু, আমি কল দিতাম কিন্তু নিশি ফোন নিয়ে কোথায় চলে গেছে তাই দিতে পারিনি। ফোন হাতে নিয়েই বলল রকি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তা কখন পৌঁছালে? এই তো আব্বু আধা ঘন্টার মতো হবে। তা রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, রাস্তায় তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু কিন্তু কি আবার? না তেমন কিছু না, বাড়িতে আসার পরে একটু সমস্যা হচ্ছে আর কি। ধুর বোকা, এটা কিছুই না, সাবধানে থাকিস। আর বৌমার খেয়াল রাখিস। আর বোনেরও খোঁজ রাখিস। এদিক ওদিকে যায় না যেন। আচ্ছা ঠিক আছে আব্বু, এখন রাখি তবে। আচ্ছা রাখি, সাবধানে থাকিস, কালকে আগে আগে রওনা দিস। রকিব ফোন রেখেই বোনকে ডাকতে থাকে। কিন্তু কোন সাড়া নেই। এই বাড়ির জামাই সে, তাই এদিকে ওদিকে খুঁজতেও পারে না। কিন্তু রকিব যে কাউকে খুঁজতেছে সেই বিষয়টা খেয়াল করে অপরিচিতা। নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করে, কাউকে খুঁজছেন? নিশি কোথাও গেল যেন। আসার পর থেকে খালি এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে। কোথায় না কোথায় যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি ঘরে গিয়ে বসুন। বলেই অপরিচিতা নিজের ননদীকে খুঁজতে থাকে। নিজের বাড়ি তাই খুঁজতে সময় লাগে না, সমবয়সী কয়েকটা মেয়েদের সাথে লুডু খেলাতে ব্যস্ত অবস্থায় খুঁজে পায় নিশিকে। এই নিশি এখানে, তুমি আর তোমার ভাইয়া তোমাকে খুঁজতেছে। ভাবি একটু পরেই আসতেছি, আর একটু বাকি আছে। উহু আর খেলতে হবে না, চলে আসো। রাত হয়ে গেছে। আর তোমার ভাইয়া সেই কখন থেকে খুঁজতেছে, পরে রাগ করবে। আচ্ছা ভাবি, আসতেছি। হ্যাঁ আসো, তাড়াতাড়ি আমার সাথেই আসো। আচ্ছা তোমরা সবাই খেলো, আমি চলে যাই, নয়তো ভাইয়া বকা দিবে। বলে সাথীদের থেকে বিদায় নিয়ে চলে আসে নিশি। অপরিচিতা ও ননদীর হাত ধরে ঘরে নিয়ে আসে। নিশিকে দেখেই ধমক দিতে লাগলো রকি। সেই যে আসার পর থেকে আমার ফোন নিয়ে উধাও হয়েছ, আর কোন খোঁজ আছে তোমার? বাড়িতে ফোন দেওয়ার জন্য আমি ফোন খুঁজে পাই না। আচ্ছা সরি ভাইয়া। আর যাব না। যাবে না কেন? যাও, আবার যাও। আবার ফোনটাও সাথে নিয়ে যাও। রাগের সাথে বলল রকি। ভাবি দেখো, ভাইয়া একটুর জন্য আমাকে কেমন বকা দিতেছে। এমন করলে আমি কিন্তু আবার বাইরে চলে যাব। এই হয়েছে তো, আর বকা দিতে হবে না। আসছেই তো এখন। শুধু শুধু বকা দিচ্ছেন কেন? আর বাচ্চা মানুষ, একটু তো দৌড়াদৌড়ি করবেই। রকিবকে বোঝাতে লাগলো অপরিচিতা। তুমি আবার তাল মিলিয়ে কথা বলছো কেন? এমন করলে আস্তে আস্তে মাথায় উঠবে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার একমাত্র ননদটাকে আমি আমার মাথায় করেই রাখবো, আপনার কি তাতে? নিশে আসো তো আমার সাথে, আমরা ওই ঘরে গিয়ে লুডু খেলি, উনি একা একা বসে থাকুক এবার। বলেই নিশির হাত ধরে হনহন করে চলে গেল অপরিচিতা। রকি ভা করে তাকিয়ে থাকলো অপরিচিতার অবস্থা দেখে। মনে মনে বলতে লাগলো, কি রাগ রে বাবা। এ মেয়ে তো নিশ্চিত আমার জীবনের 12টা বাজিয়ে ছাড়বে, এখনই এই অবস্থা, কয়টা দিন গেলে কি অবস্থা হবে। এতদিন বোনের জ্বালানিতেই বাজি না, এখন তো এই দুটা মিলে আমাকে জ্বালাবে। রাতে খাওয়া দাওয়া শেষে নিশিকে অন্য একটা ঘরে বাচ্চাদের সাথে শোয়ার ব্যবস্থা করে দিয়ে নিজের ঘরে আসল অপরিচিতা। ঘরে ঢুকে দেখে রকি ঘরে নেই, অন্য সবাই তো এখন যার যার ঘরে চলে গেছে। তাই রকিব তো আর অন্য কোথাও যাবে না, হয়তোবা ছাদে গেছে সেই ভেবে ছাদে উঠে অপরিচিতা। ছাদে অন্ধকার হওয়া সত্ত্বেও দূরের আলোর কারণে অবছা আবছা বোঝা যায়। দূরের সেই আলোতে উড়ে যাওয়া সাদা ধোঁয়া দেখে পা টিপে টিপে ছাদে গেল সে। রকিব নিশ্চিন্তে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। রকিব সিগারেট খায়। মনে একটু আঘাত পেল অপরিচিতা। বিয়ের আগে তো শুনেনি এই কথা। মনে মনে কথাগুলো বলতে বলতে রকিবের পাশে গিয়ে দাঁড়ালো। রকিবের পাশে গিয়ে দাঁড়াতেই হুঁশ হলো তার, সিগারেটটা মুখ থেকে সরিয়ে নিল সে।
অপরিচিতা শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সিগারেট খান কবে থেকে? 5-6 মাস আগে থেকে। রকিবের স্বাভাবিক উত্তর, এটা খাওয়া শিখেছেন কিভাবে? আপনা আপনি। কেন খান সিগারেট, কি সুখ পান এসব খেয়ে? জানি না। বিয়ের আগে তো শুনলাম না আপনি সিগারেট খান। আগোচরে খাই তো, তাই জানে না অন্য কেউ। কেন সিগারেট খাই জানলে বিয়েতে রাজি হতে না বুঝি? আমি কি সেই কথা বলেছি নাকি? তা আজ আমাদের এখানে এসেও কেন খাচ্ছেন? খুব কষ্ট লাগছিল তাই একটু খাচ্ছিলাম আর কি। কেন কষ্ট লাগছিল হঠাৎ? তখনকার ব্যবহারের জন্য নাকি? না, তখনকার ব্যবহারে কষ্ট পাইনি মোটেও। আসলে বন্ধুদের কথা খুব মনে পড়ছিল। কাতর কণ্ঠে উত্তর দেন রকিব। কেন হঠাৎ করে বন্ধুদের কথা মনে হওয়াতে সিগারেট খেতে হবে? কথাটা বলেই রকিবের দিকে তাকালো অপরিচিতা। রাস্তার লাইটের আলোতে তার চোখের কোণে কয়েক ফোঁটা জল চিকচিক করছে। একে আপনি কাঁদছেন কেন? উৎসুক হয়ে প্রশ্ন করে অপরিচিতা। কাঁদবো না তো কি করব বলো? একটা বন্ধু অনুষ্ঠানে আসল না। সবার নাকি কাজ আছে, এত ব্যস্ত সবাই যে আমার বিয়েতেও আসতে পারলো না। আগে তো খুব লাফাইতো, এখন আর একটারও কোন খোঁজ নাই। চোখ মুছতে মুছতে উত্তর দেয় রকিব। হয়েছে, আর কাঁদতে হবে না। পরে বলবেন একদিন, সময় করে আসতে, এখন এই সিগারেট ফেলেন। আমার ভালো লাগতেছে না মোটেও। অবসরে আগে বলবে না। সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে প্রশ্ন করে, আমি যদি সিগারেট খাই এতে খারাপ লাগবে? অতটা না, তবে এই জিনিসটা আমার পছন্দ হয় না। আজকে থেকে বাদ দিয়ে দিলে খুশি হবে। ঘুম অনেকটাই। আচ্ছা, বাদ দিয়ে দিব। তবে মাঝ মধ্যে খুব মন চাইলে একটা খাবো, তখন রাগ করো না। আচ্ছা ঠিক আছে, চলুন এবার ঘরে চলুন। আরেকটু বসি, ভালো লাগছে বসে থাকতে। তুমি চাইলে চলে যেতে পারো। আপনি থাকলে আমি চলে যাব কেন? আমিও থাকি। আচ্ছা বসো তবে। আচ্ছা বসুন, ছাদ পরিষ্কার, ই সমস্যা নেই। নবদম্পতি জ্যোৎস্নার মৃদু আলোতে বসে প্রকৃতির বাতাস গায়ে মাখতে থাকে। কারো মাঝে কোন কথা নেই। একদম চুপ হয়ে বসে আছে তারা নিশ্চুপ পরিবেশে। কেউ এখন তাদের ডিস্টার্ব করবে না, কিন্তু রকিব বেশিক্ষণ চুপ থাকতে পারে না। আস্তে আস্তে ডাকে, অপরিচিতা। হুম বলেন। কয়টা কথা জিজ্ঞেস করি তোমাকে, সত্যি কথা বলবে তো? বলুন, কি বলবেন? আমাদের বিয়েতে কি তোমার মতামত ছিল, নাকি তোমাকে জোর করা হয়েছে? জোর করবে কেন? আমার আব্বু আমার ইচ্ছার বিরুদ্ধে কোন কিছুই করে না। পছন্দ করা আমাকে, না কেবল বিয়ে হয়েছে এই? পছন্দ না হলে তো আর বিয়েতে রাজি হতাম না। ভালোবাসো? কি? আমাকে? জানি না এত কিছু। অপরিচিতার সরল জবাব। অপরিচিতার বাচ্চা টাইপ সহজ সরল উত্তরগুলো শুনে ঠোঁট বাঁকিয়ে চুপ করে মুচকি মুচকি হাসতে থাকে। আবারও শুনছেন, নীরবতা বিরাজ করে তাদের মধ্যে। কোন রকমের কথা ছাড়াই চুপ করে বসে থাকে। রকিব অপরিচিতার হাতের উপরে হাত রাখে, অপ্রস্তুত। অপরিচিতা নিজের হাত গুটিয়ে নেয়, রকিবও নিজের হাত গুটিয়ে আনে। আবারও চুপ করে বসে থাকে। অপরিচিতা ভাবতে থাকে, আমি এটা কি করেছি, উনি আমার স্বামী হয়, আর আমি কিনা বোকার মতো হাত সরিয়ে নিয়েছি। সে আবার হাতটা আগের জায়গায় রেখে দেয়। কিন্তু রোকে আর অপরিচিতার হাত ধরে না। সে অন্যদিকে ফিরে একমনে বসে আছে। রকিবের কোন সাড়া না পেয়ে নিজেই তার দিকে এগিয়ে বসে। তবুও রকিব একধানে অন্যদিকে তাকিয়ে আছে। অপরিচিতা বুঝতে পারে হয়তো রকিবের মাঝে কোন একটা উদাসীনতা কাজ করছে। রাতের ঠান্ডা বাতাসে জ্যোৎস্না স্নানে ব্যস্ত থাকার সময় সবাই প্রায় এমন উদাসীন হয়ে যায়। অপরিচিতা আলতোভাবে রকিবের কাঁধে মাথা রাখে। রকিব তবুও তার দিকে কোন নজর দিল না। অপরিচিতাও আর কোন কথা বলল না। রকিবের কাঁধে মাথা রেখে সোজা বসে রইল। খানিক বাদেই রকিব একবার অপরিচিতার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। একটু পরেই আবার অপরিচিতার হাতটাকে নিজের হাতের মধ্যে নিয়ে নিল।
এবং অপরিচিতার কপালে একটা আলতো চুমু দিল। স্বামীর ভালোবাসার পরশে অপরিচিতার শরীর কম্পিত হলো। রকিবের পেশিটা শক্ত করে জড়িয়ে ধরে আরেকটু কাছে এসে বসল। হাতে হাত রেখে জোছনার আলো আর প্রকৃতির ঠান্ডা বাতাস উপভোগ করতে থাকলো নবদম্পতি। ঘরে যাবে না? নিস্তব্ধতা কাটিয়ে প্রশ্ন করে রকিব। ভালো লাগছে খুব, আর কতক্ষণ বসে থাক? নরম কণ্ঠে আকুতি জানায় অপরিচিতা। মুচকি হেসে অপরিচিতার গালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয় রকিব। স্বামীর আচরণে ভরসা পায় অপরিচিতা। আবারও নিস্তব্ধতায় ডুবে যায় তারা। এই ঠান্ডা হাওয়াতে শুয়ে একটা ঘুম দিতে পারলে যে কি ভালো লাগতো। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে বলে উঠে রকিব, তাই খোলা ছাদে আপনাকে কে ঘুমোতে দিবে শুনি? কে দিবে আবার? আমি কি সত্যি সত্যি ঘুমাবো নাকি? তবে শুয়ে থাকতে পারলে মন্দ হতো না। আপনাকে মানা করেছে কে? শুয়ে থাকুন, সারা রাত শুয়ে থাকুন। সকালবেলা না হয় ওই তেঁতুল গাছের তলা থেকে খুঁজে আনবো। তুমি কি আমাকে জিনের ভয় দেখাচ্ছ নাকি? ওহো, আপনাকে আমি ভয় দেখাতে যাব কেন? যা সত্যি তাই বলছি। খোলা আকাশের নিচে ঘুমাতে হয় না তা জানেন না? আর বলতে হবে না। মহারানী, এই সব আমি জানি। এতই যখন জানেন তবে আবার থাকতে চাইছেন কেন? আরেও তো আমি এমনিতেই বললাম। চলো এখন ঘরে চলো, 12টার উপরে বাজে, সেদিকে কোন খেয়াল আছে? সকালে আবার যেতে হবে না। হো, আমি কালকে গেলে তো? আমি আরেক দিন থাকবো। কেন আরেক দিন থাকতে হবে শুনি? নিজের বাড়িতে বেড়ানোর মজা শেষ হয়নি। শেষ হয়নি বলেই তো থাকতে চাইছি। তবে আপনি যদি বলেন তবে তো চলেই যেতে হবে। তুমি থাকতে চাইতেছ, আমি কি মানা করব নাকি আবার? সমস্যা নেই কোন। থাকো আর 2-1 দিন। সত্যি তো? হুম, সত্যি থাকো আর 2-1 দিন। এর মাঝে স্কুল থেকে কাগজপত্রগুলো নিয়ে নিও। যদি এখন টিসি দিতে না চায় তবে আমাকে বলো, আমি বলে দেখব। ঠিক আছে, আপনি যাওয়ার সময় আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যাইন। তবেই হবে। আমি তো অনেক সকালে যাব। তখন স্কুল খুলবে না। তুমি পরে কারো সাথে যেও। আচ্ছা, হয়েছে, এখন ঘরে চলেন। সকালে চলে গেলে তো পরে তাড়াতাড়ি উঠতেও হবে। এখন অনেক সময় হয়েছে, চলেন ঘুমাবেন। আচ্ছা চলো। আর একটা কথা শোন, এই আপনি আপনি করে বলবে না। এখন থেকে তুমি করে বলবে। আচ্ছা বলবো, এখন উঠো। ঘরে গিয়ে দুজনেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ঘুমের ঘোরে একজন আরেকজনকে জড়িয়ে থাকে। ফজরের আজান হতেই ঘুম ভেঙে যায় অপরিচিতার। উঠে তাড়াতাড়ি উজু করে নেয়। রকিব তখনও ঘুমাচ্ছে। মৃদু ধাক্কা দিয়ে দিয়ে ডাকতে থাকে রকিবকে। রকিব উল্টো তার হাত পেঁচিয়ে নিয়ে শুয়ে থাকে। স্বামীর কাণ্ড দেখে হেসে উঠে অপরিচিতা। রকিবের অজান্তেই তার কপালে চুমু দিতে নেয় সে। অমনি ভিজা চুল থেকে ঝরে পড়া পানির স্পর্শে ঘুম ভেঙে যায় রকিবের। কোন রকমে চোখ খুলে তাকাতেই লজ্জায় পড়ে যায় সে। রকিবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু রকিব তার হাত ধরে রাখার ফলে যেতে পারে না। এতক্ষণে ঘুম ভাঙল তবে। উঠো তাড়াতাড়ি, নামাজে যাবে না? কটা বাজে? নামাজের সময় হয়ে গেছে। না মহারাজ, আপনার জন্য এখনো বাকি আছে। এবার উঠুন তাড়াতাড়ি, সেই কখন আজান দিছে। রকিব তাড়াতাড়ি উজু করে মসজিদে চলে যায়। অপরিচিতাও বাড়িতে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে দুজনেই নিজেদের বিবাহিত জীবনের জন্য দোয়া করে। সকালের নাস্তা শেষে রকিব নিজের বাড়িতে চলে যায়। নিশিকে বাড়িতে দিয়ে নিজের কর্মস্থলে চলে যায় সে। ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে। আসরের নামাজের পরে রকিবের বাবার সাথে রফিক সাহেবের দেখা হয়। কি খবর, কই যাইতাছ মিয়া? লম্বা গলার বলে রকিবের বাবা। কোথায় আর যামু, তুমি তো দিলে একটা ঝামেলা বাকিয়ে। এখন সেই নিয়ে দৌড়াদৌড়ি চলতেছে। আরে কি কও মিয়া, আমি আবার কি ঝামেলা পাকালাম?
কি ঝামেলা একদিনেই ভুলে গেলা? আরে মিয়া কিসের ঝামেলা একটু খোলাসা কইরা বলতো। কি আবার ওই যে পোলার বিয়ের কথা? সেইটা নিয়েই তো দৌড়াদৌড়িতে আছি। আরে সেটা বলবে তো আগে। তা কি ব্যবস্থা করলা নাকি কিছু? করছিলাম এক জায়গায়। ওনারা বিয়ে দিতে ইচ্ছুক আবার বলে মেয়ে নাকি ওনার বাড়িতেই থাকবে এখন। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার আগে আনতে দিবে না। তা সমস্যা কি ইন্টার পরীক্ষার তো আর মাত্র 3 মাস বাকি। আরে ভাই মেয়ে এইবার মাত্র ইন্টারে উঠছে। তবে তো আরো ভালো। কি কও ভালো হইল কেমনে? মনোযোগ দিয়া শোন মিয়া তোমার পোলা এইবার অনার্স 2 বর্ষে পড়ে তাই না? আর মেয়ের পরে ইন্টার প্রথম বর্ষে। তার মানে 3-4 বছরের একটা ডিফারেন্ট আছে। এটা বেশ ভালো। আবার মেয়ের পরিবার চাইছে মেয়ে ইন্টার তাদের ওখানে থেকেই শেষ করুক। এটাও খারাপ না। বিয়ে হয়ে যাক এখন। তোমার ছেলে কি যেন নাম সজীব? সে না হয় কয়দিন পর পর গেল আসল। তাই বিয়েটা এখন হয়ে যাক পরে অনুষ্ঠান করে একবারে না হয় নিয়ে আসলে। সেটাই ভালো হবে। আসলেই তো আমি তো এটা খেয়াল করি নাই। এই 1 মিনিট আরেকটা কথা। তোমার ছেলে যে উত্তর পাড়ার এক মেয়ের সাথে নিয়মিত দেখা করতে যায়, সেই নিয়ে আবার গন্ডগোল পাকবে নাকি? মানে তোমার ছেলে যে ওই মেয়েকে পছন্দ করে, এই নিয়ে তো সে বিয়ের আগে পরে ঝামেলা করতেও পারে। না সে নিয়ে সমস্যা হবে না। আমি সজীবরে কালকেই বলছি। যদি ওই মেয়েকে বিয়ে করতে চায় তবে কয়েকদিনের মাঝেই। আর নয়তো জীবনেও ওই দিকে যেন পা না বাড়ায়। পরে ওই মেয়ের বাপের সাথেও কথা বলছিলাম। তারা আবার টাকাওয়ালা ছাড়া বিয়ে দিতে রাজি না। পরে আবার সজীবকে বুঝালাম যে এখন তুই চিন্তা করে দেখ আমি যেখানে বিয়ে ঠিক করি সেইটা মেনে নিবি নাকি অন্য কিছু। উপরে বলল যে আমি জানি না কবে কত টাকাওয়ালা হতে পারবো। আপনি যা বুঝেন তাই করেন। আমার আর কোন কিছু বলার নেই। তাহলে তো ভালোই। সব বলে নিচে এটা ভালো করেছো। এতে আর পরে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ ভাই। তা আমি তবে ওইখানেই আলাপ করি। আর একটা কথা ছেলের বিয়েতে কিন্তু তোমাকে উকিল হইতে হইব। ধর্মিয়া এইসব কি কও? আমি কোন দুঃখে উকিল হইতে যাব? উকিল হইব এমন একজন যে কিনা মেয়ের সাথে দেখা করতে পারবে। আমি কি আর মেয়ের সাথে দেখা করতে পারুম নাকি? ওই কথা। আচ্ছা ঠিক আছে তবে যাই এখন। আচ্ছা যাও কোনো দরকার পড়লে আবার বইলো আমারে। রফিক সাহেবের প্রস্থান। ওইদিকে রকিব তার কাজকর্ম শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরেছে। ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো অফিসের কাজ একটু আগিয়ে রাখতেছে তখনই অপরিচিতার ফোন। সে ডেস্কটপের দিকে তাকিয়েই ফোন রিসিভ করলো। হ্যালো কে বলছেন? ফোন রিসিভ করেই প্রশ্ন করে রকিব। কাকে মনে হয়? নাম্বার না দেখেই ফোন রিসিভ করেছেন বলে অপরিচিতা। ও তুমি? আসলে কাজ করতেছি তো তাই খেয়াল করিনি। ও সারাদিন খালি কাজ আর কাজই তাই না সেই যে গেছো তারপর একটা বার ফোনে দিয়ে তো বলো নাই যে আমি অফিসে আসছি বা বাড়িতে পৌঁছেছি। শরীর খেয়াল ছিল না। কাজে ব্যস্ত ছিলাম। প্রথম দিনই মনে ছিল না তাই না? জানি না বাকি দিন মনে থাকবে কিনা। অভিমানের স্বরে কথা বলে অপরিচিতা। সরি বললাম তো। তারপরও এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো আমার তো সারাদিন মনে ছিল। আর তোমার একটা বারও মনে হলো না যে আমাকে একটা ফোন পর্যন্ত দিলে না। হয়েছে তো আর মন খারাপ করতে হবে না। এখন বলো কাগজপত্র সব আনতে পারছো? হুম সব নিয়ে আসছি। এই তো ভালো। তা কালকে আসবে নাকি? হুম। সকালবেলা আসবে যাতে বিকালে যেতে পারি। আবার ভুলে যেও না। ঠিক আছে ভুলবো না মনে থাকবে বেশ। সকালে না আসতে পারলে বিকালে আসবো বিকাল হয়ে গেলে রেডি হয়ে থেকো। আমি গেলেই যেন চলে আসতে পারো। তা দেখা যাবে। এখন কি আর কাজ আছে নাকি কথা বলতে পারবে?
আর একটু কাজ আছে, রাখি এখন, কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। রাতে সময় পেলে কল দিব আমি। আচ্ছা রাখি তবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। অতঃপর রকিব আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরদিন বিকালে রকিব অপরিচিতাকে নিয়ে আসে। রকিব ব্যস্ত থাকায় রকিবের বাবা অপরিচিতাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসে। নিয়মিত সকালবেলা অপরিচিতাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর অফিসে যায় রকিব। চলাচলের সুবিধার জন্য বাইক কিনে নেয়। যথারীতি সে অফিসে যাওয়ার আগে অপরিচিতাকে স্কুলে নামিয়ে দিয়ে যায় এবং অফিস থেকে ফেরার সময় স্কুল থেকে নিয়ে আসে। একদিন স্কুল থেকে ফেরার পরে অপরিচিতা রকিবকে বলে দেয় সে যেন আর তার স্কুলে না যায়, সে একা একাই যেতে আসতে পারবে। রকিব তার কথা শুনে হা করে তাকিয়ে থাকে। অপরিচিতা হঠাৎ এ কথা কেন বলবে? তুমি এখন থেকে আর আমার স্কুলে যাবে না, হঠাৎ করেই কথাটা বলে উঠে অপরিচিতা। কেন, আমি তোমার স্কুলে গেলে সমস্যাটা কি? অবাক হয়ে প্রশ্ন করে রকিব। সেটা তোমার শুনতে হবে না, আমি বলেছি তো আর যাবে না। তুমি বললেই হলো নাকি? আমাকে আগে বলো তুমি কি হয়েছে। এত কিছু জানতে হবে না বললাম না। আগে তো এত কিছু জানতে চাইতে না, বলতে তুমি যা বলেছ তাই হবে। এখন এত কিছু জানতে চাইতেছো কেন? রকিব আর কিছু বলে না, রাগ করে চলে যায় অপরিচিতার সামনে থেকে। বাকিটা সময় যখনই অপরিচিতার সামনে পড়ে তখনই অন্যদিকে ফিরে চলে যায় রকিব। বিষয়টি অপরিচিতার নজর এড়াতে পারে না। অপরিচিতা রাতে ঘুমানোর সময় দেখে রকিব বাম কাত হয়ে শুয়ে আছে, অথচ সে সব সময় ডান কাত হয়ে অপরিচিতাকে জড়িয়ে ধরে ঘুমায়। অপরিচিতা তার সামনের দিকে শুতেই অন্যদিকে ঘুরে যায় রকিব। অপরিচিতা আবার তার সামনের দিকে শুতেই সে আবার ঘুরে যায়। অপরিচিতা গালে হাত দিয়ে রকিবকে নিজের দিকে ফেরাতে চায় কিন্তু রকিব তার হাত সরিয়ে দেয়। অপরিচিতা আবারও রকিবকে নিজের দিকে ফেরাইতে চাইলেই সে বিছানা ছেড়ে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ে। অপরিচিতাও মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করেই অফিসে চলে যায় রকিব। অপরিচিতার সাথে একটা বার কথাও বলে না সে। অপরিচিতা বারবার ফোন দেয় কিন্তু তার ফোন কেটে দেয়। অপরিচিতাও খেয়ে দিয়ে একা একাই স্কুলে চলে যায়। অপরিচিতার স্কুল ছুটি হয়ে যায়। সে বাইরে দাঁড়িয়ে থাকে কেননা স্কুলের সামনের রাস্তা দিয়েই যায় রকিব। কিন্তু 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও আসে না সে। অপরিচিতা বারবার হাত ঘড়ি দেখে, সময় চলে যায় 30 মিনিট তবুও আসে না রকিব। হয়তোবা রাগ করেছে তাই আগে আগে চলে গেছে যাতে তাকে নিয়ে যেতে না হয়। ওইদিকে অপরিচিতা বাড়ি থেকে যে পরিমাণ টাকা নিয়ে বের হয়েছে তা দিয়ে বাসায় পৌঁছানোও সম্ভব নয়। আর এই শেষ বেলায় কি হেঁটে যাওয়া সম্ভব? এই রাস্তায় কখনো হাঁটেনি অপরিচিতা। সব সময় গাড়িতে বা বাইকে রকিবের সাথে এসেছে। 40 মিনিট হয়ে গেছে তবুও আসে না রকিব। এই মুহূর্তে কাঁদতে ইচ্ছে করে তার। একটুকুন কথার জন্য এমন রাগ করবে রকিব যে ওকে নিতেও আসল না। সে কি বাড়িতে গিয়ে আমাকে না দেখে একটা বারের জন্য ও ভাবেনি যে আমি পৌঁছাতে পারবো কিনা? এসব ভেবে ভেবে চোখের কোনায় কয়েক ফোঁটা জলের দেখা দেয়। চোখ মুছে হাঁটতে শুরু করে অপরিচিতা। অনুমানের উপরে পথ চলতে শুরু করে সে। একটা স্টেশন যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায় প্রায়। টাকা গুনে দেখে যে এই স্টেশন হতে হয়তো এই টাকাতেই যাওয়া যাবে। গাড়িতে উঠে রওনা হয় বাড়িতে। অর্ধেক রাস্তা যেতেই মাগরিবের আজানের ধ্বনি আসতে শুরু করে। রকিব আপন মনে বসে কম্পিউটারে কাজ করছিল। আজান হতেই নামাজের জন্য রওনা হয়। তখনই পিছনে থেকে তার মা ডাক দেয় তাকে, রকিব বাবা, বৌমা এখনো তো এলো না। তুই এসেছিস সেই কখন? এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে এখনো যে এল না। কি বলতেছ আম্মু, এখনো আসে নাই? না তো, এখনো এল না। কেন, তুই দেখিস নাই যে বৌমা আসে নাই? আমি তো কাজ করতেছিলাম, ভাবলাম ও হয়তো তোমার সাথে। এখন কথা না বলে যা দেখতো, কোন সমস্যা হলো নাকি?
রকিব আর এক মুহূর্ত দাঁড়ায় না, তাড়াতাড়ি বাইক নিয়ে ঘর থেকে বের হয়। অপরিচিতা ততক্ষণে এলাকার বাজারে চলে আসে। গাড়ি থেকে নেমে 20 টাকা ভাড়া দিতেই ড্রাইভার বলে ভাড়া 30 টাকা। অপরিচিতা বলে যে আসলে তার কাছে আর টাকা নেই। ড্রাইভার কিছুতেই মানতে চায় না, বলে টাকা নেই তো গাড়িতে উঠলে কেন। অপরিচিতার তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, আজ রকিবের জন্য এভাবে অপমান হতে হচ্ছে তাকে। রকিবের উপরে রাগ জমে যায় তার। হাত ঘড়িটা তাকে রকিবই দিয়েছিল, রকিবের দেয়া প্রথম উপহার এটা। কিন্তু এখন ঝামেলায় পড়েছে যখন, উদ্ধার তো হতেই হবে। হাত ঘড়িটা খুলে ড্রাইভারকে দিয়ে বলে, এইটা নিয়ে নিন, এর দাম 400 টাকা হবে। দ্বিতীয় হ্যান্ড হিসেবে আপনি 200 দিন। আপনার 10 টাকা রেখে 190 টাকা ফেরত দিন। অপরিচিতার এই কাণ্ড দেখে ড্রাইভার আরেকটু রাগে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বিষয়টা খেয়াল করে গাড়ির ওপর এক যাত্রী। সে ড্রাইভারকে বলে, গাড়ি ছাড়েন, বাকি টাকাটা আমি দিয়ে দিবনে। আপু আপনি যান, সমস্যা তো মানুষেরই হয়। অপরিচিতা হয়তো অন্য সময় এইভাবে কারো কাছ থেকে টাকা নিত না, কিন্তু এখন তার কিছুই করার নেই, তাই বাধ্য হয়ে যাত্রীর কথায় সায় দিল। বাজার থেকে বাড়ি 4-5 মিনিটের রাস্তা। হাঁটা শুরু করে দেয় সে। রকিবও বাইক নিয়ে আসতেছে। হেডলাইটের আলোতে অপরিচিতার শরীরটা পারতেই হাইড্রোলিক্স ব্রেক করে সে। অপরিচিতা সামনে আসতেই বাইকে উঠতে বলে, কিন্তু রাগে ফুলতে ফুলতে না করে জোরে হাঁটতে থাকে সে। রকিব কোনভাবেই অপরিচিতাকে বাইকে উঠাতে পারে না। অপরিচিতা হেঁটেই বাড়িতে চলে আসে। রকিবও নামাজ শেষ করে বাড়িতে আসে। সন্ধ্যার পর থেকে অনেকবার রকিব দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করে, কিন্তু অপরিচিতা কোনো উত্তর দেয় না। রাতে অপরিচিতা সবার সাথে খেতে না আসায় রকিব খাবার নিয়ে ঘরে যায়। অপরিচিতাকে খেতে চায় না, শেষে রকিব নিজ হাতে খাইয়ে দিতে নেয়। অপরিচিতা ধাক্কা মেরে খাবার ফেলে দেয়। রবিকের বাবা বিষয়টি একটু খেয়াল করতেই ঘরে ঢুকে জিজ্ঞেস করে, বৌমা কি হয়েছে? আমি স্কুল ছুটি হওয়ার পর থেকে 1 ঘন্টা 45 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকি, আরও আমাকে না নিয়ে বাড়িতে চলে আসে। আমার কাছে গাড়ি ভাড়া ছিল না, তাই কতটুকু হেঁটে আসতে হয়েছে। তারপর গাড়িতে উঠে বাজারে আসি। গাড়ি ভাড়া দেওয়ার পরে ড্রাইভার বলে আরো 10 টাকা দিতে হবে। আমি যখন বলি যে আমার কাছে আর টাকা নেই, তখন আমাকে অপমান করে, এতগুলো কথা শোনায়। বলেই কাঁদতে থাকে। রকিবকে টেনে ঘরের বাইরে নিয়ে আসে তার বাবা। বাইরে এনে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। অতঃপর বলে, তুই কোন সাহসে বৌমাকে না নিয়ে চলে আসছস? বৌমা কি এই রাস্তা চিনে নাকি ঠিক মতো? আরেকদিন যদি কোন দিন শুনেছি যে এমন হয়েছে, তবে দেখবি খালি কি অবস্থা করি। রকিব থাপ্পড় খেয়ে হা করে দাঁড়িয়ে থাকে, চুপ করে। আর ভাবতে থাকে এটা সে কি করলো। ও যদি রাস্তা না চিনে অন্যদিকে চলে যেত তবে। রকিব চোখের কোণায় জল উকে দেয়। রকিব ঘরে গিয়ে দেখে অপরিচিতা তখনও কাঁদছে। দরজাটা লাগিয়ে দিয়ে অপরিচিতার কাছে যায় সে। অপরিচিতা তখনও চোখ ডলতে ডলতে কাঁদতে ব্যস্ত। রকিব পিছন থেকে অপরিচিতাকে জড়িয়ে ধরে। অপরিচিতা নিজেকে ছাড়িয়ে নেয়। রকিব তাকে আবার নিজের দিকে দিকে ফিরিয়ে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে সরি সরি বলতে থাকে। তবুও অপরিচিতা শান্ত হয় না, রকিবের বুকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিতে চায়। রকিবের হঠাৎ করেই অপরিচিতার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। হঠাৎ এমন আক্রমণে অপরিচিতা নিশ্চুপ হয়ে যায়। রকিবের বুকে মাথা রেখে কাঁদতে থাকে অঝোর। আর বলতে থাকে, তুমি কি করে পারলে এই কাজটা করতে? আমি যদি ভুলে অন্য রাস্তায় চলে যেতাম, রাতের অন্ধকারে কোন সমস্যায় পড়তাম? আমি কি করব তবে? কালকে ওই কথা বললে কেন তবে? তাই তো যাইনি আমি। আমি বলেছি ঠিক আছে। তুমি তো আর বলনি যে তুমি সত্যি সত্যিই যাবে না। আর তুমি যে যাবে না, তবে কত টাকা ভাড়া দরকার হয় তাও তো দিয়ে যাওনি, আর কোন কোন স্টেশন থেকে কোন গাড়িতে উঠবো তাও তো আর বলে দাওনি। অপরিচিতার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না রকিব।
অপরিচিতার কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে আবারও সরি বলে বুকে জড়িয়ে নেয়। আর বলে, এখন বলতো আমাকে যেতে মানা করেছিলে কেন? তুমি আমাকে দিয়ে আসো। আমার জন্য দাঁড়িয়ে থাকো এজন্য অনেকে অনেক কথা বলে। তুমি তাদের বলে দিবে যে আমি তোমার স্বামী হই। শেষ আর কিছু বলতে পারবে না। আমি কাউকে বিয়ের কথা বলিনি। বললে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। স্যাররাও বলবে এই বয়সে বিয়ে দিয়েছে, বাপ মার কোন কাণ্ড জ্ঞান নাই। মূর্খ পরিবার। এই জন্যই বলতে পারি না। তোমাকে যারা বাজে কথা বলে তাদেরকে বলে দিবে যে আমি কি হই। এরপরে তারা যদি কিছু বলে তবে বলুক। আর স্যারেরা যদি বিয়ে নিয়ে কোন কথা বলে তবে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিবে। প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিলে কি হবে? উনিও যদি বলে তবে কি করব? প্রিন্সিপাল যদি কিছু বলে তবে আমার পরিচয় বলবে, তারপরও যদি কিছু বলার সাহস করে তবে আমাকে জানাবে। আরেকটা কথা তোমাকে বলিনি, যদি রাগ কর দেয়। উপরের ক্লাসের একটা ছেলে কয়দিন ধরেই ডিস্টার্ব করছে। ও নাকি ওখানকার মেম্বারের ছেলে আর খুব বাজে ছেলে, তাই ভয় কিছু বলতে পারি না। ও বুঝেছি কি নাম ছেলেটার, রেহাম না? হুম রেহাম, কিন্তু তুমি কি করে চিন? আমি তো ওই স্কুলের পাশের কলেজেই পড়েছি তাই। ওকে শুধু একবার বলো যে তোমার বিয়ে হয়ে গেছে আর তোমার স্বামীর নাম রকি। এতটুকুন বললেই হবে, দেখবে ভাবি ভাবি বলে সম্মান করবে। কেন, উনি কি তোমাকে চিনে নাকি? চিনে না, খালি বেশ ভালো করেই চিনে। ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতে একবার আমার কলেজে এসে ফাজলামো করতেছিল। ফেল করার কারণে এখন 10-এ পড়ে, নয়তো আরো উপরের ক্লাসে পড়তো। তা ওই দিন আচ্ছা মতো দিয়েছিলাম। তারপর থেকেই দেখলে সালাম দিয়ে চলে। ওকে দেখা যাবে কতটুকু। এভাবেই ভুল বুঝাবুঝি, দুষ্টুমি আর ভালোবাসায় রকিব ও অপরিচিতার সংসার চলতে থাকে। একদিন রকিব বলে, আজকে আমার বেতন বেড়েছে, কে কি চাও বলে ফেল। ভাইয়া আমার জন্য একটা রং তুলি আনবে। রকিবের কথা শেষ হতেই লাফিয়ে বলে তার ছোট বোন, আমার কিছু লাগবে না এখন। তারপরেও তুই যদি দেশ কিছু তবে ইচ্ছে মতো দিস, বলে রকিবের বাবা। আমার জন্য তেমন কিছু লাগবে না, তবে তোর যদি মন চায় তবে একটা শাড়ি দিতে পারিস সামনের ঈদের জন্য, বলল রকিবের মা। অপরিচিতাকে চুপ দেখে বলে, তোমার কি লাগবে বলে ফেল ঝটপট। ঝটপট কেন বলবো আমি, এখন বলবি না? তা কখন বলবে? রাতে বলবো। আচ্ছা ঠিক আছে তবে। রাতের আধারে ছাদে বসে আছে দুজন, তখন হঠাৎ করে অপরিচিতা বলে, আমি যা চাই তা দিবে তো? আগে বলো তারপর বলছি। উহু, আগে কথা দিতে হবে। যদি সাধ্যের মধ্যে হয় তবে দিব। আমার একটা বাবু লাগবে, কি দিবে তো? কি? এই কথা কে শিখিয়েছে হুম? তুমি নিজেই তো এখনো বাচ্চা। আমি জানতাম তো এই কথাই বলবে। আমি বাচ্চা হুম, আমি বাচ্চা। আমার ক্লাসমেট একটার বাবু আছে, কি সুন্দর কিউট একটা মেয়র। আমারও তেমন একটা বাবু চাই। দেখো, একটা কথা বললেই হয় না, তুমি আর একটু বড় হও, তারপর মেট্রিক পরীক্ষা দেও আগে। পরীক্ষার এখনো 14 মাস বাকি, আমি এতদিন কি করব তবে? আমার এখনই চাই। আরে বাবু কি বাজারে পাওয়া যায় নাকি যে এখনই এনে দিব? বললাম তো আগে একটু বড় হও তারপর। না, আমার এই বছরই একটা বাবু চাই। এই তুমি চাও না আমাদের একটা বাবু থাকুক? সারাদিন দৌড়াদৌড়ি করবে, আমাকে মা বলবে, তোমাকে আব্বু বলবে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ওর সাথে খেলবে। দেখো আমি বুঝি ব্যাপারটা, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। তুমি এখন নিয়মিত ক্লাসে যাও, তখন কি আর যেতে পারবে? আর এখন যদি বাবু নেই, দেখা যাবে তোমার পরীক্ষার সময় বাবু একদম ছোট থাকবে, তখন ওকে কে দেখবে বল? কে দেখবে? আবার আল্লাহ দেখবে। আল্লাহ তো সবাইকেই দেখে, কিন্তু বাবুর কথাটা ভিন্ন। বাবুকে নিয়ে তুমি পরীক্ষা দিবি কি করে? পরীক্ষা দিব কিভাবে আর? সবাই যেভাবে দেয় সেভাবেই। আর দরকার পড়লে পরীক্ষা দিব না, তবুও আমার বাবু চাই চাই। পরীক্ষা দিবে না মানে? দিব না মানে দিব না, যদি বেশি সমস্যা হয় তবে দিব না।
আমি তো আর চাকরি করার জন্য পড়িতেছি না, পড়িতেছি শিখার জন্য। তোমার হঠাৎ কি হয়েছে আমাকে একটু বলবে? আমি বুঝতেছি না তো কিছু। হঠাৎ এই রকম বাবু বাবু করতেছো কেন? কিছুই হয়নি আমার। আমাদের বিয়ে হয়েছে 4-5 মাস হয়ে গেছে। যদি এখন বাবু না নেই, তাতে যদি আল্লাহ রাগ করেন আর আমাদের আর বাবু না হয়, তখন কি হবে? দেখ না, কত মানুষ বাবু নিতে চায় না, পরে নিবে নিবে বলে। পরে দেখা যায় ওদের আর বাবু হয় না। আমি কিছু জানি না, আর তুমি আর না করো না প্লিজ। আমি চাই যে আল্লাহ তাআলা ওনার খুশিতে আমাদের একটা নেক সন্তান দেন। দেখো, এটা একটা বাচ্চামো। এটা এখন সঠিক সিদ্ধান্ত নয়। তোমার বয়স সবে মাত্র 17 বছরের মধ্যেই। প্লিজ, আমি চাই না যে তুমি অতিরিক্ত কষ্ট পাও। আর একটু বড় হও। আমি অত কিছু বুঝি না। বাবু হওয়ার আগে আমার বয়স 18 হয়ে যাবে। আর তুমি এত টেনশন করছো কেন? তুমি আমার পাশে থাকলে আমি যে বাধার সামনা করতে পারবো। শুধু তুমি একটু ভরসা দিও। তুমি ভেবে বলছো তো? ভালো করে চিন্তা করো। আমি আর কিছু চিন্তা করতে চাই না। আমি সব কিছু বুঝেই বলেছি। অনেক ভালোবাসি তোমাকে। আজ প্রথম কোন কিছু চাইছি তুমি না করো না প্লিজ। রকিব অপরিচিতাকে পাজা কোলে উঠিয়ে নিয়ে বলে, কি এখানেই থাকবে না ঘরে যাবে? জানি না দুষ্ট একটা, নামাও কোল থেকে। নামাবো না, এইভাবেই নিয়ে যাই। লাগবে না, নামাও। শেষে আবার ফেলে দিয়ে আমার কোমর ভাঙবে। রকিব রাগ করে ধুত বলে নামিয়ে দিয়ে হাঁটা শুরু করে। অপরিচিতাও পিছু পিছু যায়। বলে, বাবা লে, মহারাজের রাগ দেখ। কি আমার পালোয়ান আজ ছেড়ে কথা বলায় রাগ করেছে? আমার শক্তি নেই তাই না? তবে রে, আজ তোমার খবর আছে। এই ছাড়ো ছাড়ো, একদম কোলে নিবে না আমাকে। তোমার উপরে কোন বিশ্বাস নেই? একটু আগেই না বললে আমি পাশে থাকলে সব করতে পারবে, এখন কি হলো? ওটা তো আবেগে বলেছি। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না। এবার চলো। কয় মাস পরে অপরিচিতার অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। বিকালে পরীক্ষা শেষ হবার পরে রকিব তাকে নিয়ে আসতে যায়। দেখে অপরিচিতার মুখ কেমন যেন শুকনা শুকনা লাগছে। চোখগুলো লাল হয়ে আছে। রকিব কি হয়েছে জিজ্ঞেস করতেই মুখ চিপে হাসতে থাকে। বাড়িতে আসার পরে আবার জিজ্ঞেস করে, কিন্তু কিছুই বলে না অপরিচিতা। রাতে ঘুমানোর আগে অপরিচিতাকে সাজুগুজু করতে দেখে রকিব প্রশ্ন করে, এই কি হয়েছে তোমার, বলো তো দেখি। তখন জিজ্ঞেস করলাম, শুধু হাসলে, এখন আবার রাতের বেলায় সাজুগুজু করতেছ? একটা খুশির খবর আছে বুঝেছেন মহারাজ। কি এমন খুশির খবর শুনি একটু? এভাবে তো বলা যাবে না। কাছে আসো, আরেকটু কানে কানে বলি। হুম, বলো এবার। আপনি বাবা হতে যাচ্ছেন মহারাজ। সত্যি? হুম সত্যি। এই মাসে একদিনও অসুস্থ হয়নি। আবার আজকে পরীক্ষা দিই, সময় খারাপ লাগছিল তাই আগে আগে খাতা দিয়ে পরে বের হতেই বমি হয়েছে। বাড়িতে এসে চেক করতেই পজিটিভ রেজাল্ট আসছে। রকিব আর কিছু না বলে অপরিচিতাকে কোলে তুলে নেয়। অপরিচিতাও রকিবের গলা জড়িয়ে বুকের সাথে লেপ্টে যায়। অপরিচিতার কানে কানে বলে, খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। অপরিচিতাও বলে, আমিও ভালোবাসি, খুব খুব ভালোবাসি। এবার আস্তে আস্তে আমাকে নামিয়ে দাও, এখন আমি একা নই। আমরা দুজন, তুমি ওজন রাখতে পারবে না। কথা শেষ না হতেই রকিব তাকে নামিয়ে দিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। তার কাণ্ড দেখে অপরিচিতা হাসতে হাসতে বলে, ইহ, নিজেকে খুব বুঝদার ভাবে। আর আমি নাকি অবুঝের মতো কথা বলি? একটা কথা বললাম দুষ্টুমি করে আর উনি গাল ফুলিয়ে আছে। রকিব কেবল বোকার মতো হা করে তাকিয়ে থাকে। এতে অপরিচিতা আবারও বলে, কি হয়েছে? কোলে নাও আমাকে। রকিব মুচকি হেসে বলে, তুমি এমন কেন? আমি আবার কি করলাম? আমি কত একটা রোমান্টিক মুডে ছিলাম আর তুমি একটা কথা বলে সব ঝামেলা বাঁকিয়ে দিলে। এহা সে রোমান্টিক মুডওয়ালা। কথার মানে বুঝে না, আবার কথা কয়। ধুর, এত কষ্ট করে সাজলাম আর সব ভেস্তে দিলে। অপরিচিতা একটা কৃত্রিম রাগ দেখাতেই রকিব তার গাল দুটো চেপে ধরে বলে, আমার না বিশ্বাসই হতে চাইছে না।
সত্যি আমি বাবা হব। অপরিচিতা রকিবের বুকে মাথা রেখে বলে, সত্যি আমারও যেন বিশ্বাস হতে চায় না। এ আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে, কোলে করে ছাদে নিয়ে যাবে, সেই দিনের মতো যেদিন আমরা প্রথম জোছনা স্নান করেছিলাম। তোমার কাঁধে মাথা রেখে আমি পুরোটা জোছনা উপভোগ করতে চাই। রকিব কিছুই বলতে পারে না, শুধু প্রেয়সীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি প্রিয়, তোমার সকল আবদার পূরণ করা হবে। কয় মাস ধরে অপরিচিতা স্কুলে যায় না। সে বুঝতে পারে ছোট্ট শিশুরা ভিতর থেকে তার সুস্থতার জানান দিচ্ছে। একদিন রাতে হঠাৎ প্রসব বেদনায় ছটফট করতে থাকে অপরিচিতা। রকিবের মা বারবার অপরিচিতাকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু রকিব কোন ভরসা পায় না। সে তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করে অপরিচিতাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ এবং হাসপাতালের ডাক্তার অন্য কোন এক বেসরকারি প্রতিষ্ঠানে আছে, তাই আসতে দেরি হবে বলে বসিয়ে রাখতে চায়। রকিবের মন সায় দেয় না, তাই অ্যাম্বুলেন্স ঠিক করে তাড়াতাড়ি ঢাকাতে নিয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে নর্মাল ভাবেই ডেলিভারি হয় অপরিচিতার। একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় অপরিচিতা। কাবা কাবা হাতে বাবুকে কোলে নেয় রকিব। বাবুর দিকে তাকাতেই খুশিতে অশ্রু ঝরে তার। বাবুকে নিজের মায়ের কোলে দিয়ে রুমে গিয়ে অপরিচিতার পাশে বসে রকিব। অপরিচিতার চেহারায় তখনও ক্লান্তির ছাপ। স্ত্রীর হাতটা মুঠোয় নিয়ে কপালে লম্বা একটা ভালোবাসার পরশ এঁকে দেয় সে। ভালো লাগায় চোখ বুজে আসে অপরিচিতার। মাথায় হাত বুলিয়ে একটু ঘুমিয়ে নিতে বলে রকিব। স্বামীর হাতের তালুতে মাথা রেখে চুপটি করে শুয়ে থাকে অপরিচিতা। স্ত্রীর ঘুমন্ত নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে থাকতে এক অন্য রকম ভালো লাগা কাজ করে তার মাঝে। আবারও একটা চুমু দিয়ে দেয় কপালে। একটুখানি নড়েচড়ে আবারও ঘুমানোর চেষ্টা করে অপরিচিতা। রকিব তার হাতটা সরিয়ে নেয় না, চুপ করে বসে থাকে প্রেয়সীর পাশে। আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ক্লান্ত চেহারার দিকে। মনে মনে একবার আল্লাহকে ধন্যবাদ দেয়, আর একবার নিজের বাবাকে। নিজেই নিজেকে বলতে থাকে, দেখ এমন একজন বাবা কয়েকজনের কপালে থাকে, যে কিনা তোকে এত ছোট বয়সেই এমন সুন্দর একটা সংসার উপহার দিয়েছে। সন্ধ্যার সময় বাবুর একটা ছবি ফেসবুকে আপলোড দেয় সে। ক্যাপশনে লিখে দেয়, ধন্যবাদ বাবা আমাকে এত তাড়াতাড়ি দায়িত্বশীল করার জন্য। দোয়া করো যেন আমিও তোমার মতোই আদর্শ বাবা হতে পারি। সমাপ্ত। গল্পটা ফার্মেসিতে বসে লিখছিলাম। শেষ করতেই একটা পরিচিত ছেলে আমার দোকানে ঢুকলো। মজার ব্যাপার হলো সেও এমনই আমার বয়সী, কিন্তু পারিবারিক ভাবেই বিবাহিত এবং সুন্দর একটা গোছানো জীবন অতিবাহিত করছে। শিক্ষা। এই গল্পের শিক্ষার কথাগুলো আলাদা করে বলার মতো কিছুই নেই। প্রায় প্রতিটি লাইন, আর এমনকি প্রতিটি বাক্যের মাঝেই একটা সত্যতা, একটা বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছি, যা কিনা সমাজে প্রয়োগ করলে আমাদের সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। কমে যাবে ভুল, কমে যাবে খুন, কমে যাবে ধর্ষণ, কমে যাবে নেশাগ্রস্ত লোক। মনে রাখবেন, বিবাহিত মানুষের ডিপ্রেশন গুলো অন্তত তার ভিতরে থাকে না। সে নিজেকে ভাগাভাগি করে নেওয়ার মতো একজনকে পাশে পায়।